বাজেট অধিবেশন শুরু হলো আজ বিধানসভায়। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বাজেট অধিবেশন। আমরা সকাল থেকেই বলছিলাম যে 2026-এর আগে এই বাজেট অধিবেশন, যে বাজেট অধিবেশনে ঠিক বাজেটে কি কি থাকবে অনেক কিছুই নির্ভর করছে। নতুন কোনো প্রকল্পের ঘোষণা বা প্রকল্পে কোথাও বাড়তি বরাদ্দ ঘোষণা কিনা, সেই সব কিছু নির্ভর করছে 26-এর কথা ভেবে। আর 26-এর কথা ভেবে এই বাজেটের শুরুতে, বাজেট অধিবেশনের শুরুতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সুর বেঁধে দিলেন। 26-এ 2/3 সিট পাবে তৃণমূল। মনে রাখতে হবে, দিল্লি ভোট এবং দিল্লি ভোটের পর বারবার একটা সংঘাতের জায়গা তৈরি হয়েছে। সেইখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায় আজ কংগ্রেসকেও আক্রমণ করলেন। খুব গুরুত্বপূর্ণ সুর বেঁধে দিলেন অধিবেশনের, যেখানে 26-এর কথা বলছেন 2/3 আসন পাবেই তৃণমূল। আবির রয়েছে সরাসরি আমার সঙ্গে। আবির, সকাল থেকে যখন তোমার সঙ্গে কথা হচ্ছিল এই অধিবেশন নিয়ে, আমরা দুটো জায়গা তুলে ধরার চেষ্টা করছিলাম, এক তো প্রশাসনিক দিক আর এক রাজনৈতিক দিক। এবং 2026-এর আগের অধিবেশন তুমি বারবার বলছিলে যা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। সেখানে বোধহয় প্রথম দিনই মুখ্যমন্ত্রী সুর বেঁধে দিলেন এ কথা বলে যে 2/3 ভোট পাবে তৃণমূল 2026-এ। আবির, প্রথমত হচ্ছে যে দিল্লির বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর দুটো বিষয় তৈরি হয়েছে। প্রথমত হচ্ছে এক, বিজেপি বিরোধিতার ক্ষেত্রে যে জোট তৈরি হয়েছিল সেই জোটের মধ্যে বিভিন্ন মতানৈক্য বা রাজনৈতিক দলগুলোর একে অপরের সঙ্গে যে সমযোজন দূরত্ব বজায় রাখতে শুরু করেছিল তাকে ঢালাও প্রচারে নিয়ে আসতে পেরেছে হচ্ছে বিজেপি শিবির। দ্বিতীয়ত হচ্ছে দিল্লি বিধানসভা নির্বাচনের ফলকে সামনে রেখে আসলে তারা রাজনৈতিকভাবে চাপ তৈরি করার চেষ্টা করছে বাংলার রাজনৈতিক শাসক দলের ওপর। যদিও চলতি বছরের শেষে নভেম্বরে বিহারের নির্বাচন রয়েছে, কিন্তু এক্ষেত্রে দাঁড়িয়ে মনে করা হচ্ছে যে বাংলা বরাবরের জন্য যখন টার্গেট, তখন সেক্ষেত্রে দাঁড়িয়ে দিল্লি বিধানসভা নির্বাচনের ফলকে এগোনো। এক্ষেত্রে দাঁড়িয়ে আজকে দলীয় বিধায়কদের নিয়ে বৈঠকে যে বার্তা মমতা বন্দ্যোপাধ্যায় তার দলের বিধায়কদের কাছে রেখেছেন, তাতে তার দলের যারা জনপ্রতিনিধিরা রয়েছেন তাদের যাতে আত্মবিশ্বাসের কোনো অভাব না ঘটে, আত্মবিশ্বাস যেন আগের মতোই বজায় থাকে, সেটিকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। এই প্রসঙ্গ টেনে অবশ্য দিল্লির নির্বাচনের কথা এসেছে। একই সঙ্গে হচ্ছে 2016, 2019, 2021, 2024 অর্থাৎ বিধানসভা নির্বাচনগুলো এবং লোকসভা নির্বাচনগুলোতে তো ত্রিমুখী লড়াইয়ের মধ্যে তৃণমূল কংগ্রেসকে এই রাজ্যে পড়তে হয়েছে, বিজেপির বিরুদ্ধে লড়াই করতে হয়েছে, বাম কংগ্রেস জোটের সাথে লড়াই করতে হয়েছে। আদপেও সেই জোটগুলোর সঙ্গে লড়াই করে তৃণমূল কংগ্রেসই লাভবান হয়েছে। তৃণমূল কংগ্রেস নির্বাচনে অধিক আসন নিয়ে ক্ষমতাতে এসেছে, সেটাই দলীয় বিধায়কদেরকে তিনি স্পষ্ট করেছেন। এবং এক্ষেত্রে দাঁড়িয়ে দলীয় বিধায়কদের কি ভূমিকা পালন করতে হবে সেটাও এই জায়গাটাই আমি ধরতে চাইছিলাম আবির, যে দলীয় বিধায়কদের কোন ভূমিকা পালন করতে হবে সেটাও যেমন আজ মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছেন, পাশাপাশি এই জায়গাটাও বোধহয় ঠিক করে দিয়েছেন ভীষণভাবে যে 26-এ যে 2/3 তিনি কমিট করছেন, সেই 2/3 পেতে গেলে দলের অভ্যন্তরীণ পরিস্থিতি কি থাকতে হবে, কাকে কিভাবে চলতে হবে, তাও বোধহয় আজ সমঝে দিলেন। অতনু, দুটো বিষয় রয়েছে। প্রথমত হচ্ছে তুমি জানো যে কেন্দ্রীয় বাজেট পেশ হওয়ার পর বিজেপি শিবিরের তরফ থেকে এই রাজ্যের বিভিন্ন জায়গাতে একাধিক কেন্দ্রীয় মন্ত্রীকে তারা দায়িত্ব দিচ্ছেন, যারা কেন্দ্রীয় বাজেট বোঝানোর জন্য ব্লকে ব্লকে যাওয়ার সিদ্ধান্ত নিচ্ছেন। পাল্টা তৃণমূল কংগ্রেস এই কৌশলের দিকে রাস্তাতে হাঁটছে। সেখানে দাঁড়িয়ে আজকে বৈঠকের শুরুতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা বই লিপিবদ্ধ বিধায়কদের হাতে দিয়ে দেওয়া হয়েছিল। কারণ কি, রেলমন্ত্রী থেকে মুখ্যমন্ত্রী তিনি কি কি কাজ করেছেন সেটাও বাংলার মানুষের কাছে পৌঁছানোর কাজ জনপ্রতিনিধি বিধায়কদেরকে করতে হবে, সেইটা বার্তা। দ্বিতীয়ত হচ্ছে সংগঠনের, তৃণমূল কংগ্রেস মনে করে যে তাদের নিচুতলা সংগঠন অত্যন্ত শক্তিশালী। ব্লক লেভেলে তারা যে কাজ করতে পেরেছে, ব্লক লেভেলে তারা যে সংগঠন তৈরি করতে পেরেছে, তার সুফল নির্বাচনের সময় রাজনৈতিকভাবে তারা সেটা পেয়ে থাকে। তো এই রাজনৈতিক অবস্থাতে দাঁড়িয়ে যদি নেতাদের নিজেদের মধ্যে দূরত্ব, গোষ্ঠী, একে অপরের সঙ্গে ঝগড়া, এই সমস্ত যদি হতে থাকে এবং বহু ক্ষেত্রে দাঁড়িয়ে একাধিক বিধায়ক যদি এমন কোনো মন্তব্য করে থাকে তার প্রেক্ষিতে দলের শীর্ষ নেতৃত্বকে কার্যত অস্বস্তির মুখে পড়তে হয়, তাহলে সেটা রাজনৈতিকভাবে খুব একটা ভালো চোখে দেখায় না। এই বার্তাটাই আজকে কড়াভাবে বুঝিয়ে দেওয়া যেমন হয়েছে, ঠিক একই রকমভাবে যে বারবার ধরে কেউ কোনো মন্তব্য করলেন পরে ক্ষমা চেয়ে নিচ্ছেন, যে বারবার ক্ষমা চাওয়ার প্রসঙ্গকেও যে দল ভালো চোখে দেখছে না, এটাও কার্যত আজকে উদাহরণ দিয়ে তিনি বুঝিয়ে দিয়েছেন পরিষদীয় দলের বৈঠকের মধ্যে। আবির, আরো একটা গুরুত্বপূর্ণ দিক রয়েছে আজকের এই অধিবেশনের, সেই দিকটা হলো শুরুতে বক্তৃতা রাজ্যপালের বক্তৃতা, যে বক্তৃতায় কেন্দ্রীয় বঞ্চনার কথা উঠে এলো। কতটা গুরুত্বপূর্ণ, কতটা তাৎপর্যপূর্ণ?
অতনু, তুমি যদি দেখো শেষ পঞ্চায়েত তারপরে হচ্ছে শেষ লোকসভা নির্বাচন, উভয় ক্ষেত্রে দাঁড়িয়েই কেন্দ্রীয় বঞ্চনা ইস্যুতে তৃণমূল কংগ্রেস লাগাতার ধারালো আক্রমণে গিয়েছে। আবার যদি তুমি দেখো যে 2026-এর বিধানসভা নির্বাচনের মধ্যে কেন্দ্রীয় বঞ্চনাকে যে তারা ইস্যু করবে এবং এই বঞ্চনা ইস্যুতে তারা রাজ্যের মানুষের পাশে আছে সেই সংক্রান্ত বার্তা প্রশাসনিক এবং রাজনৈতিক দুটি ক্ষেত্র থেকে দেওয়ার চেষ্টা করা হয়েছে। যখন বাজেট অধিবেশনের শুরুতে রাজ্যপাল, যার সঙ্গে রাজ্যের বিভিন্ন সময় নানা দূরত্বের কথা সামনে এসেছিল, বিধানসভার নানা দূরত্বের কথা সামনে এসেছিল, সেই রাজ্যপাল যখন কেন্দ্রীয় বঞ্চনার প্রসঙ্গের কথা তিনি পাঠ করছেন এবং রাজ্য সরকার সেক্ষেত্রে কি ভূমিকা পালন করছেন সাধুবাদ জানিয়ে রাজ্যকে তিনি তার বক্তব্যের মধ্যে রাখছেন, ফলে রাজনৈতিক দিক থেকে অবশ্যই সেটা শাসক দলের ক্ষেত্রে একটি সুবিধাজনক একটি জায়গা। ফলে রাজ্যপালের আজকের এই বক্তব্যকে রাজনৈতিকভাবে কেন্দ্রীয় বঞ্চনা ইস্যুতে ব্যবহার করতে চলেছে তৃণমূল। অতনু, ধন্যবাদ। মাধ্যমিক শুরু হয়েছে আজ থেকে এবং প্রথম দিনেই 3 জন পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল হলো। আমরা শুরু থেকেই জানিয়েছিলাম এবং মাধ্যমিক শিক্ষা পর্ষদ তারাও জানিয়ে দিয়েছিল, নির্দেশ দিয়ে দিয়েছিল স্কুলে স্কুলে প্রত্যেক পরীক্ষার্থীর কাছে যাতে সে নির্দেশ পৌঁছয় যে কোনোভাবে কোনো ইলেকট্রনিক গ্যাজেট ইউজ করা যাবে না, ব্যবহার করা যাবে না এবং এবার যথেষ্ট কড়াকড়ি থাকবে। কিন্তু তারপরেও 3 জনের পরীক্ষা বাতিল কেন? তারা কি করেছিল, কি অভিযোগ ছিল তাদের বিরুদ্ধে? সোমরাজ রয়েছে আমার সঙ্গে, ফোনে বলতে পারবে সোমরাজ? দেখো, আলিপুরদুয়ারে এক পরীক্ষার্থীর কাছ থেকে মোবাইল ফোন ধরা পড়ে পরীক্ষা শুরুর 1 ঘন্টার মধ্যে, সেই জন্য আলিপুরদুয়ারে সেই পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল করা হয়েছে। দ্বিতীয়ত, হাওড়ার বালিতে এক পরীক্ষার্থী, তিনি স্মার্ট ওয়াচ পরে পরীক্ষা দিচ্ছিলেন, সেটাও পরীক্ষা শুরুর 1 ঘন্টার মধ্যে ধরা পড়ে, সেই কারণে সেই পরীক্ষার্থীর পরীক্ষাও বাতিল করা হয়েছে। তৃতীয়ত, হুগলির একটি পরীক্ষা কেন্দ্রে দেখা যায় যে বোনের হয়ে দিদি পরীক্ষা দিতে এসেছিলেন এবং সেই কারণে সেই পরীক্ষার্থীরও পরীক্ষা বাতিল হয়ে যায়। মূলত দেখা যায় যে স্কুলের ক্ষেত্রে এই ঘটনা ঘটে, সেই স্কুলে যখন শিক্ষক শিক্ষিকারা আসেন সেই সময়ই ধরা পড়ে যে বোনের হয়ে দিদি পরীক্ষা দিচ্ছেন এবং সেই কারণে সেই পরীক্ষার্থীর পরীক্ষাও বাতিল হয়। আজকে মাধ্যমিকের প্রথম ভাষার পরীক্ষা ছিল এবং প্রথম ভাষার পরীক্ষার দিনেই মোট 3 জন পরীক্ষার্থীর পরীক্ষা এবছরের মতো বাতিল করার নির্দেশ দিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ, মূলত এই অভিযোগগুলির কারণে। ধন্যবাদ। একদিকে যেমন মধ্যশিক্ষা পর্ষদ এই দায়িত্ব নিয়ে বলেছিল যে কোনোভাবে কোনো রকম অসৎ উপায় অবলম্বন করলে তা ঠেকানো হবে, পাশাপাশি দায়িত্ব নিয়েছিল যে যদি প্রত্যন্ত এলাকার কোনো পরীক্ষার্থী পরীক্ষা হলে না পৌঁছতে পারে তাহলে সেই দায়িত্ব মধ্যশিক্ষা পর্ষদ চেষ্টা করবে, সরকার চেষ্টা করবে তাদের পৌঁছে দিতে। ঠিক সেরকমই প্রত্যন্ত এলাকার কিছু ছবি দেখা যাক। মাধ্যমিকের প্রথম দিন ঝাড়গ্রামের ছবি প্রথমে দেখুন। পরীক্ষার্থীরা পরীক্ষা দিতে যাচ্ছেন যখন লালগড়ে হাতির হানার মুখে পড়লেন পরীক্ষার্থীরা। আসলে ঝাড়গ্রামে বেশ কিছু পরীক্ষা কেন্দ্র এমন রয়েছে যেগুলো হাতি উপদ্রুত এলাকার মধ্যে পড়ে। তো বন দপ্তরের সাহায্যে সেই সমস্ত এলাকার পরীক্ষার্থীরা পরীক্ষা কেন্দ্রে এসে পৌঁছলো। কিন্তু বন দপ্তরের দাবি এখানে 98টি মতো হাতি রয়েছে, সবাইকে মাইকিং করে সতর্ক করা হচ্ছে, হুলাপাটি রয়েছে এবং কড়া নজরদারি চালাচ্ছেন বনকর্মীরা। যদি সুবিধা অসুবিধা হয় ফোন করবে, বুঝেছো আনন্দদা? জলদাপাড়া দেখুন, বনকর্মীদের গাড়ি পাহারা দিয়ে নিয়ে যাচ্ছে টোটোতে। ওই টোটোতে রয়েছে মাধ্যমিক পরীক্ষার্থীরা। 2 বনাঞ্চল রয়েছে এখানে জলপাইগুড়ি, সেই 2 বনাঞ্চলের জঙ্গলে যাতে কোনোভাবে পরীক্ষা দিতে অসুবিধা না হয় বনকর্মী মোতায়েন করা হয়েছে। ঠিক এইখানেই এই জলপাইগুড়ির বৈকুণ্ঠপুর জঙ্গলে 2023-এ মাধ্যমিক পরীক্ষা দিতে যাওয়ার সময় এক পরীক্ষার্থী অর্জুন দাসের মৃত্যু হয়েছিল। বাইকে করে পরীক্ষা দিতে যাচ্ছিল। সেরকম কোনো পরিস্থিতি যাতে না হয় তা ঠেকাতে বন দপ্তর এবার প্রস্তুত। ওদিকে বক্সা টাইগার রিজার্ভ এলাকায় গাড়ির ব্যবস্থা হয়েছে। বনবস্তির পরীক্ষার্থীদের জন্য বন দপ্তর ব্যবস্থা করেছে। আহত হাতি এবং চিকিৎসার কাজে যে ঐরাবত ব্যবহার করা হয় সেই ঐরাবতে করে পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেওয়া হলো। বানারহাট দেখুন, বনকর্মীরা রাস্তায় টহল দিচ্ছে যাতে পরীক্ষার্থীদের কোথাও কোনো সমস্যা না হয়।
উত্তেজনা রাইছি। আর এবার একটু সুন্দরবনের ছবি দেখা যাক। নৌকায় করে পরীক্ষার্থীরা নদী পথে পরীক্ষা কেন্দ্রে পৌঁছচ্ছে। আজকে পঞ্চায়েতের পক্ষ থেকে নিজে উপস্থিত থেকে আজকের কোপারেটিভ হাই স্কুলের মাধ্যমিক পরীক্ষা নিজের দায়িত্ব সহকারে নিজের স্পটে থেকে ওদের নদী পারাপার করিয়েছি, যাতে ছাত্রছাত্রীর অসুবিধা না হয়। দার্জিলিং বাগডোগরার কাছে জঙ্গলে হাতির ভয়, তাই বন দপ্তর পরীক্ষার্থীদের জন্য বিশেষ বাসের ব্যবস্থা করেছে। এক তো টহলদারি রয়েছে, তার উপর বিশেষ বাসের ব্যবস্থা রয়েছে পরীক্ষার্থীদের সুবিধার জন্য। हाथी निकल जाता था तो अचानक मतलब कभी कभी हाथी दौड़ाता था तो भागने तो नहीं सकते थे ना, तो कभी कभी मतलब गाड़ी को ही कुचल देता था हाथी। गवर्नमेंट से गाड़ी दिया जा रहा है, आज माध्यमिक का एग्जाम भी है, कैसा लग रहा है, क्या बोलोगे? हम लोग अच्छे से जाएंगे, अच्छे से घर आएंगे। তারা দলবদ্ধভাবে বন দপ্তরের পাঠানো ছোট গাড়িতে নিজেদের গ্রাম থেকে বা বস্তি থেকে বেরিয়ে যেখানে এমবিআই এবং আরটিও সাহেবদের পাঠানো গাড়িগুলি এক জায়গায় করা হয়েছে, যেমন এখানে আমরা এখন কদমা মোড়ে দাঁড়িয়ে আছি, এখান থেকে পানিঘাটা, লোহাগড় এবং বেলগাছি এই সমস্ত এলাকায় আমরা বাসগুলো একটা একটা করে পাঠিয়ে দিয়েছি। এবং বাঁকুড়া বরচোরার গঙ্গাজল ঘাটিতে এই মুহূর্তে 67টি হাতি রয়েছে বন দপ্তর জানে, এবং পরীক্ষা কেন্দ্র আবার হাতি উপদ্রুত এলাকায়, তাই যথেষ্ট নজরদারি বাড়ানো হয়েছে। হাতি কোন সময় বেরোবে কোনো তো কিছু আমরা জানি না, মানে যেদিকেই যাব সেদিকেই জঙ্গল, কখন বেরোবে কোনো ঠিক নেই। বন দপ্তর থেকে গাড়ি দিয়েছে, অনেকটা সুবিধা হয়েছে, তাই হাতির ভয়টা এতটা লাগে না। ওদিকে বিষ্ণুপুর জয়পুরের এলাকায়, সেখানে জঙ্গলের এলাকায়, সেখানে যাতে কোনোভাবে সমস্যা না হয় পরীক্ষার্থীদের, তাই নিজেদের গাড়িতেই পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেন পরীক্ষার্থীদের। বন আধিকারিকরা ডিএফও এবং এডিএফওর উদ্যোগে পরীক্ষা কেন্দ্রে পৌঁছয় পরীক্ষার্থীরা। বন দপ্তর থেকে গাড়ি করেছে হাতির ভয়ের জন্য, তার জন্য গাড়িতে যাচ্ছে। এখন হাতি তো নেই, আছে কিনা জানি না, তারপরে ভিতরে। হ্যাঁ, আপনারা খুশি? মাধ্যমিক পরীক্ষা আছে, তো আমার ভাইজিকে নিয়ে যাচ্ছিলাম, তো বন দপ্তর থেকে যে সুবিধা দিয়েছে, তো গাড়ি করে নিয়ে যাচ্ছে, এতে আমরা অনেক খুশি হয়েছি। আজকে মাধ্যমিক পরীক্ষা প্রথম দিন স্টুডেন্টদের সেফটি এবং সিকিউরিটির জন্য ওদেরকে পিক এন্ড ড্রপ ফ্যাসিলিটি প্রোভাইড করেছি। আমাদের ফরেস্ট ডিপার্টমেন্টের ভেহিকল এবং স্টাফ সহিত যে স্টুডেন্টসরা ইন্টেরিয়র এরিয়াতে থাকেন তাদের সেফটির জন্য ওদেরকে এক্সাম সেন্টার পর্যন্ত পৌঁছে দেওয়া হচ্ছে, এবং এক্সাম সেন্টার থেকে ফিরে ওদের বাড়ি পর্যন্ত সেফলি পৌঁছে দেওয়া হবে। জঙ্গলে হাতি এই মুহূর্তে নাই, কিন্তু আমরা হোপফুল আছি কি আজকের মধ্যে মেদিনীপুর থেকে মেবি কিছু হাতির হার্ডের মুভমেন্ট হতেও পারে। আমরা আশেপাশের ডিভিশনের সঙ্গে কোঅর্ডিনেশনে আছি এবং পুলিশ প্রশাসন, ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে কোঅর্ডিনেশনে আছি। যদি এরকম কিছু সিচুয়েশন হয়, উই আর রেডি টু ট্যাকল ইট।